সাবেক ছাত্র নেতা, চেনেন তো, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলিমকে দেখেই আমার মনে হলো যে আজকে বৃষ্টি হবে, কারণ আলিমের সাথে আমি যেখানেই যাই সেখানে বৃষ্টি সহকারে একসাথে যাই। তো সুতরাং বৃষ্টি যে আমি এখানে হবে এটা আমি আলিমকে দেখেই আমি টের পেয়েছি। তো সুতরাং এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয়। আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি, আমরা যখন গুম খুন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি, আমরা যখন সীসার বুলেট বরণ করে নিয়ে আবু সাইদ, আহনাফ, মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকে রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদের রক্ত ধারণ করি, আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না। তো সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, উনার বক্তব্য শুনবেন আপনারা। আপনাদেরকে শুধু একটাই বলছি, একটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে, তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেবের হয়েছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই, রাজনৈতিক দল, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি। শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টু শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, না হলে খালের ধারে, বিলের ধারে, নদীর ধারে, শীতলক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তো ডক্টর ইউনূসের আমল তো সেই আমল নয়। তাহলে এখন যেটা ন্যায়ের জন্য, যেটা শান্তির জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না? তাহলে এত উষ্মা কেন? তাহলে এত কথা কেন? আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যদীপ্ত উদ্দীপনাময় একটি ছেলে, তার রক্তাক্ত দেহ সরওয়ার্দী উদ্যান, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল তার লাশ। তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না, সমালোচনা করবে না, তার বিচারের জন্য তারা কি রাজপথে নামবে না? এইটা কি অন্যায়? এইটা তো অন্যায় না। আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে। এই কথাটা কেন হবে? এটা তো ডক্টর ইউনূস সাহেবের আমল, অন্তর্বর্তীকালীন আমল। এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? তো সুতরাং সাম্যের জন্য ন্যায় বিচার চাওয়া এটা তো অন্যায় কিছু না। জাতীয়তাবাদী ছাত্র দল সেইটাই চেয়েছে। এখন মনে হয় কি জানেন, যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোনো স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, উনারাই সব জানেন। আমরা কেন নির্বাচন চাচ্ছি, এই জন্য তাদের খুব গোস্সা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন ইয়ে চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনোদিন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন? আপনারা করেননি, কিন্তু আমরা করেছি। করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে 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 আমাদেরকে নাজিমুদ্দিন রোড, না হলে কেরানীগঞ্জ, না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে। আপনাদের দুই একজন উপদেষ্টা জেলে গেছে আমি জানি,
কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিন, উনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না। এইটা কথা বলে বলে দোষ, এইটা নাকি আমরা কথা বলতে পারবো না। আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশে যোগ্য লোক নেই। বাংলাদেশে একজন লোকের আজকে 53 বছর যে দেশটির বয়স, সেই দেশে যোগ্য লোক নেই। তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন? এটা তো জনগণের প্রশ্ন। এইটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলেই তারা অত্যন্ত রাগান্বিত হন, তারা অত্যন্ত ক্ষুব্ধ হন। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই তারুণ্যের সমাবেশ, এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে। শেখ হাসিনা মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করেছেন, পদ্মা সেতু দেখিয়ে টাকা পাচার করেছেন, হাইওয়ে দেখিয়ে টাকা পাচার করেছেন, কিন্তু আপনার কোন তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি। আজকে কোটি কোটি তরুণ বেকার, তো তাদের বাঁচার তো অধিকার আছে। যে ছেলেটি মেধাবী ছেলে, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চাকরি হয়নি, পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আউট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি গেছে 17 বছর। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে? আজকে শেখ হাসিনার দোসর অনেকে পালিয়ে গেছে, অনেকে কারাগারে আছেন, কিন্তু তাদের ফেলে রাখা কল কারখানা, ওই যে দরবেশ তার কল কারখানা, তাদেরকে বাদ দিন, কিন্তু প্রশাসক বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছাঁটাই না হয়। কর্মসংস্থানের চেষ্টা করুন। ওই যে এখানে ব্যানারে টাঙ্গিয়ে রেখেছে অধিকারের কথা, তরুণদের অধিকার। তরুণরা যদি কর্মসংস্থান না পায়, তরুণরা যদি কাজ না পায়, তাহলে কি করবে? এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি যে মৃত্তিকার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, সেই মৃত্তিকা সম্পর্কে নয়ন বলেছে একটি পবিত্র মাটি, যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে, এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে, ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি হচ্ছে এই বগুড়ার মাটি। বন্ধুরা আমার, তারই সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র, যখন শেখ হাসিনা নির্বাচন করেছেন, 7ই জানুয়ারির নির্বাচন, মানুষের মনে হতাশা, আর কি করা যাবে, আর কোথায় দাঁড়ানো যাবে, ঠিক ওই রকম লন্ডন থেকে যিনি বারবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রামগঞ্জ থেকে শহরে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, বলেছেন শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের শত্রু, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসকারী, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই জুলাই আগস্টের রূপকার তারেক রহমানের জন্মভূমি বগুড়ায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে পারে আমি গর্বিত। সবাইকে ধন্যবাদ। খোদা হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, আমাদের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সাইফুল ইসলাম, আমাদের গাইবান্ধা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব ডাক্তার সাদিক সাহেব,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক। আমরা বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের কথা বলেছি, বগুড়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন। আমরা প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আজকের এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে বলতে চাই, বিগত 15.5 বছরের ন্যায় জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও এই রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যখনই কোনো সমাবেশের ডাক দেওয়া হয়, সেটি শাহবাগ হোক কিংবা সেটি বগুড়ার ঈদগাহ মাঠ হোক, সেখানে দেখা যায় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার লক্ষ তরুণ রাজপথে অবস্থানেই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও অনেক নতুন সংগঠন রয়েছে যারা নিজেরাই তারুণ্যের একমাত্র উত্তরাধিকার দাবি করে থাকে। কিন্তু তাদের সে কনসার্ট হয়ে থাকে, পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে, অনেক আয়োজন থাকে, কিন্তু সেখানে তারুণ্যের কোনো সমাবেশ দেখা যায় না। আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মুনায়েম মুন্না, আব্দুল মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি SM জিলানী, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সঞ্চালনা রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকার রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই রংপুর এবং রাজশাহী বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখব। আমি চলমান রাজনীতির আবহে শুধু একটি কথা স্পষ্ট করতে চাই, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অপরাপর ছাত্র সংগঠন সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বসেছি। আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনা ঠিক করেছি। সে অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল ক্যাম্পাসে
নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করেছে। সেই নতুন ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা ধৈর্য এবং সহনশীলভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব অনুযায়ী পথ চলতে চেষ্টা করেছি এবং ব্যক্তিগত শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ অপর সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ডিস্টার্ব হয় সকল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। সেজন্য ইতিমধ্যে পুরো বাংলাদেশে আমরা 900টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা তাদের নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য এই জুলাই আগস্ট আন্দোলনকে ছিনতাই করেছে, ক্রেডিট ছিনতাই করেছে, তারা আজকে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ময়দানে নেই। তারা রয়েছে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর উপর নির্ভর করে রাজনীতি করে, তারা ষড়যন্ত্রমূলক রাজনীতিতে রয়েছে এবং তারা এই দেশের দুর্নীতি নির্ভর একটি রাজনীতি সংগঠন গড়ে তুলে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্রে রয়েছে। আমরা বিগত জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এই ঐক্য ধরে রাখার জন্য ছাত্রদল সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা ঢাকায় না শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, বাংলাদেশের সকল জেলায় আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে যে চেতনা গড়ে উঠেছে সেটিকে বুকে ধারণ করে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ সহ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ শতাধিক ছাত্র দলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা যে কারণে রাজপথে জীবন দিয়েছে তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আমরা যখন লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়, তখন দেখি সেই জুলাই আগস্টের ক্রেডিট ছিনতাইকারীরা তারা জানাজা সাম্যের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, একজন সেই জুলাই আগস্টে যারা ক্রেডিট ছিনতাই করেছে তাদের একজন উপস্থিত ছিল না। শুধু তাই নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি, তারা কোনো বিবৃতি পর্যন্ত দেয়নি। পরবর্তীতে আমি আরেকটি বিষয় স্মরণ করতে চাই, তারা সারা বাংলাদেশে শুধুমাত্র তাদের নিজ চরিতার্থ স্বার্থ হাসিলের জন্য ভ্রমণ করেছে, হেলিকপ্টার যুগে ভ্রমণ করেছে। কিন্তু সারা বাংলাদেশে ছাত্র দলের প্রায় শতাধিক কর্মী সমর্থক নেতা শহীদ হয়েছে, তাদের একজন পরিবারকেও তারা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি। শুধু তাই নয়, বিগত 15.5 বছরে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির কয়েক শত নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। আজকের দিন পর্যন্ত এই জুলাই আগস্টে যারা আজকের তারুণ্যের যারা অধিকার একক উত্তরাধিকার হিসেবে দাবি করে থাকে, তাদেরকেও বিগত 15.5 বছরে এই গুম খুনের শিকার একজন পরিবারের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা অনেক ধৈর্য বিনয়ের সহিত আমরা ঐক্য ধরে রাখতে চেয়েছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে এই ঐক্যকে বিনষ্ট করে ছাত্র দলকে, সাধারণ শিক্ষার্থীকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, ক্যাম্পাসে ছাত্র দলকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, তারা ইতিহাসে বিলীন হওয়ার পথে রয়েছে। অনেক অন্যায় সহ্য করেছি, আগামীতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আর কোন বিমাতসুলভ আচরণ সহ্য করবে না। আমাদের যদি প্রয়োজন হয় এই ধরনের সুবিধাবতী দুর্নীতি পরায়ণ জুলাই আগস্টে ক্রেডিটদারীদের রাজপথে প্রতিহত করতে হয়, আমরা রাজপথে প্রতিহত করব। অনেক সহ্য করেছি, আমরা আর সহ্য করব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই সর্বশেষ যে সরকার ক্ষমতা রয়েছে, নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। তারা বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং করেছে,
ছাত্রদলকে তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করিনি, আমরা কখনো প্রয়োজন মনে করিনি তাকে তার নিকট শরণাপন্ন হতে ছাত্রদলের 9 মাস কোনো প্রয়োজন মনে করিনি। কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যার সঠিক বিচার না পায়, ইতিমধ্যে 11 দিন অতিবাহিত হয়েছে, স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা শুধুমাত্র শাহবাগ অবরোধ করে শান্ত হব না। আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই যমুনাকে দীর্ঘদিনের জন্য অবরোধ ঘোষণা করব। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। সবাইকে, এই সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে সবাইকে সাম্য হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার এবং আপনাদেরকে সহানুভূতি জানাবেন পরিবারের প্রতি এবং সঠিক বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ একটি বিষয় অবতারণা করে আমি বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন আমরা যখন ক্যাম্পাসে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করেছি, ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বারবার মার্চ ফর জাস্টিস পালন করেছে ছাত্রলীগের বিচারের দাবিতে। কিন্তু অতীব দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্রলীগ সন্ত্রাসীদের নাম প্রকাশ শুরু করেছে, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অবধি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কোন দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতিও সাময়িক সময়ে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে এবং বাংলাদেশের আনাচে কানাচে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আপনাদের স্মরণে থাকার কথা, এই মিছিলগুলোকে প্রতিহত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। কিন্তু যারা এই 7 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমরা দেখেছি শাহবাগে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগের বিচারের দাবিতে গুপ্ত সংগঠন সহ জুলাই আগস্টে ক্রেডিট ছিনতাইকারীরা নাটক মঞ্চস্থ করেছে। আমরা আজকের দিন পর্যন্ত সেই নাটক মঞ্চস্থকারীদের একজন ছাত্রলীগের কর্মীকেও দেখিনি পুলিশের কাছে শপথ করতে। আমরা দেখিনি একটি মিছিল তারা প্রতিহত করেছে। আমরা ধরে নিচ্ছি অতীতে 15.5 বছর যেভাবে তারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল, আমরা মনে করি এখন তারা সেসব ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করছে এবং যে সকল ছাত্রলীগের মিছিল করে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই গুপ্ত সংগঠনের নেই। সে কারণে আজকের দিন পর্যন্ত এই ছাত্রলীগকে ঢাকার রাজপথে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্রদল এভাবে রাজপথে থাকবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের আমরা প্রতিহত করব। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ যে শাহবাগে আমরা যেভাবে অবরোধ করেছি, সেখানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী তার ভাই হত্যার বিচারের দাবিতে সামিল হয়েছিল। আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার ডান পাশে যুব দলের ভাইদের এবং বাম পাশে স্বেচ্ছাসেবকদের ভাই সহ আমরা একটু অনুরোধ জানিয়ে যাচ্ছি, যদি বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করি, সেই ঘোষণায় আমরা পুরো বাংলাদেশকে অচল করে দেব। আমরা দেখাতে চাই তারুণ্যের শক্তি কাকে বলে, সেটি আমরা বাংলাদেশের রাজপথ দখল করে প্রমাণ করব। অতীতে যেভাবে 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, পুলিশের গুলির সামনে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতেও সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ জনগণকে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রণয়নে বাংলাদেশের জনগণের পাশে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীতেও সবাই আবারও রাজপথে থাকার প্রত্যয় জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই সমাবেশকে সফল করতে আপনারা যারা বৃষ্টি বিঘ্নিত করেও আজকে এই মাঠে দীর্ঘক্ষণ অবস্থান করছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রংপুর জেলা এবং মহানগরের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, নওগাঁ জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, লালমনিরহাট জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, বগুড়া জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, পঞ্চগড় জেলার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, রাজশাহী জেলা মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, রংপুর জেলা এবং মহানগর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁ জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সৈয়দপুর জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, নাটোর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, নীলপামারী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, গাইবান্ধা জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুবদলের আমাদের সংগ্রামী নেতা জনাব ইমরান ভাই। 2013 সালের 2 ডিসেম্বর আওয়ামী লীগ সন্ত্রাসীর হাতে খুন হয়েছিলেন। জনাব ইমরান ভাইয়ের সুযোগ্য কন্যা সামিয়া রহমান মিম এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমার সামনে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সামিয়া রহমান মিম, আমার বাবা ইমরান। বগুড়া শহরের 4 নং ওয়ার্ডের যুবদল নেতা ইমরান হত্যার পুনরায় তদন্ত দাবি করছি। বগুড়াবাসী হয়তো ভুলে গেছে 2013 সালের 2 ডিসেম্বর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন বাহিনী দিনের বেলা প্রকাশ্য পুরো পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি ছিল বিভীষিকাময়, ইতিহাসকেও হার মানায়। এই দিন শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন বাহিনী পুরো পরিবারকে জিম্মি করে। সেই দিন তার বড় ভাই হিলু প্রামাণিকেরও একটি হাত কেটে নেয় সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডে আজও কোনো সুষ্ঠু বিচার হয়নি। এই নির্মম হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত দাবি করছি এবং দোষীদের ফাঁসি দাবি করছি। বিগত 10 থেকে 15 বছর আমরা কথা বলতে পারিনি। এই সময়টা আমাদের পুরো পরিবারের খোঁজ খবর রেখেছেন জনাব তারেক রহমান। তিনি সব সময় আমাদের খোঁজ খবর নিতেন এবং আমাদের পরিবারের পাশে ছিলেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি যেন দেশে তাড়াতাড়ি ফিরে আসেন সেই দোয়াই করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রংপুর মহানগর যুবদল এই ফেস্টুনগুলো নামিয়ে ফেলেন। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল নামাতে হবে। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল ফেস্টুনটি নামান। ঠাকুরগাঁ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমরা দেখেছি। আমাদের সমাবেশ প্রায় শেষ পর্যায়ে। প্রধান অতিথি বক্তব্য দিবেন, তারপরে শেষ হবে। আমরা শুধু একটি দুটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। রিজভী ভাই অনেকগুলো কথা বলে গেছেন। ইউনূস সাহেব নিঃসন্দেহে জ্ঞানী মানুষ,
আমরা তার সাথে কাজ করতে চেয়েছিলাম। দু একটি কথা বলতেই হচ্ছে। যখন আমরা দেখলাম ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রকাশ্যে বলে ফেললেন, ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। মুহূর্তের মধ্যে উনি শত শত জনতার যে রক্ত মাখা শরীর, জনতার রক্তকে উনি অস্বীকার করলেন। উনি কতিপয় ছাত্রদের পক্ষে অবস্থান নিলেন। তখনই আমরা বুঝতে পেরেছি ইউনূস সাহেব ভুল পথে হাঁটছেন। কয়েকদিন পরে আমরা দেখলাম উনি জাতিসংঘের সম্মেলনে গিয়ে একজনকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা করছেন। এই যে আমার সন্তান তুল্য মেয়েটি বলে গেল তার বাবাকে হত্যা করা হয়েছে। ইউনূস সাহেব এবং উপদেষ্টাদের কোন স্বজন হারানো যায়নি। এই আন্দোলনে হাজার হাজার যে সহযোদ্ধারা শহীদ হয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন শহীদকেও এই প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলীর কোন সদস্য চেনেন না। শহীদ হয়েছে আমাদের ভাই, শহীদ হয়েছে আমাদের সন্তান। রক্ত দিয়েছি আমরা, জেল কেটেছি আমরা, জীবন দিয়েছি আমরা। এখন অনেক কথা বলছেন ওনারা। কথা পরিষ্কার, ইউনূস সাহেব এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আপনাদেরকে সাথে নিয়েই কাজ করতে চাই। আপনাদের মত এবং আমাদের মত আলাদা হয়ে গেছে। এখনো আপনাদের পথ এবং আমাদের পথ আলাদা হয়নি। যদি আলাদা হয় আমরা আমাদের পথ খুঁজে নিব। আপনারা আপনাদের পথ খুঁজে নিতে পারবেন তো? যদি না পারেন ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ থেকেই আমাদের ঠিকানা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিবেন তারেক রহমান। এই বাংলাদেশের ছাত্র যুবক তরুণরা সেই আন্দোলনকে যৌক্তিক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেই ইনশাআল্লাহ ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় নিয়ে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লবী থানা যুবদল নেতা নূর আলম। 2015 সালের 12 ফেব্রুয়ারি গুম হয়েছেন। তার সন্তান মহিউদ্দিন রাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সমবেদনা জানাই। আমরা তার সাথে আছি এবং ইনশাআল্লাহ যতদিন জীবন থাকবে আমরা এই পরিবারের সাথে থাকব এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। তারেক রহমানও থাকবেন। বৃষ্টির জন্য বক্তব্য দিতে পারিনি, সমাবেশ সংক্ষিপ্ত করার কারণে দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, আজন্ম সংগ্রামী একজন যোদ্ধা, জননেতা জনাব নজরুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব নজরুল ইসলাম খান, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। প্লিজ ব্যানারটি নামান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ আপনারা দয়া করে স্লোগান বন্ধ করেন, দয়া করে স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন দয়া করে। স্লোগান দিতে থাকলে বক্তব্য শুনতে পারবেন না তো। আপনারা তো এত বেশি স্লোগান পছন্দ করেন যা আপনাদের একজন সহকর্মী নিহত হয়েছে, তার মেয়ে বক্তৃতা দিচ্ছে তখনও স্লোগান দেন। এত স্লোগান লাগবে না এখন। আরে ব্যানারগুলি নামান, ব্যানার ফেস্টুন নামান প্লিজ। কত দেখাবেন যে আপনারা আসছেন? দেখা গেছে তো, নামান ব্যানার। আপনাদের পিছনে যারা আছেন তারা দেখতে পান না, সাহায্য করেন তাদেরকে। প্রিয় সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি ছোট ভাই রাকিব,
উপস্থিত বিশেষ অতিথি, আজীবন সংগ্রামী ছাত্র নেতা, যুব স্বেচ্ছাসেবক নেতা এবং শ্রমিক আন্দোলনের বন্ধু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিএনপির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সক্রিয় যে 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং বিএনপি এবং অঙ্গ দলসমূহের সহযোগী সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে যখন এই সভায় আসছিলাম, রাজশাহী এবং রংপুরের বিভিন্ন জেলার মিছিল অতিক্রম করছিলাম। আমার খুব ভালো লেগেছে, মিছিলে আমি যাদেরকে দেখেছি তারা তরুণ ছিল, তারা যুবক ছিল, তাদের মধ্যে যে আবেগ, আগ্রহ আমি লক্ষ্য করেছি, তাতে ৭৮ বছর বয়সে আমি অনেক সাহস পেয়েছি যে আমাদের পরেও এই দল, এই রাজনীতি, এই সংগঠন ইনশাআল্লাহ টিকে থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন আপনাদের, যারা তরুণদের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন এবং বড় বড় কথা বলেন। আমি আহ্বান জানাবো তাদের, এই ময়দানে এসে দেখে যান যে আসলে তরুণদের প্রতিনিধিত্ব করে কারা। তরুণদের প্রতিনিধিত্ব করে এই দেশের তরুণতম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, এই বগুড়ার সন্তান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার সুযোগ্য পুত্র, বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের দৃষ্টান্ত যিনি, নূতন নূতন চিন্তা, নূতন নূতন কর্মপরিকল্পনা, নূতন নূতন কর্মসূচি নিয়ে যিনি দলকে সংগঠিত করে চলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি এই যে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় 3টি সমাবেশ হলো, 3টি সেমিনার হলো, এরপরে ঢাকায় হবে, এর মধ্য দিয়ে আমাদের দলের এবং দেশের তরুণ সমাজের মধ্যে তাদের নিজেদের শক্তি, তাদের নিজেদের সক্ষমতা এবং আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণের বিষয়ে তাদের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হলো, এটা এই বাংলাদেশকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের সামনে আমরা কোনো পরামর্শ দিতে চাচ্ছি না। আমরাও আপনাদের বয়সে সংগঠন করতাম, রাজনৈতিক চিন্তাও হয়তো ছিল, কিন্তু আপনাদের মতো এত সচেতন, এত রাজনীতির সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের ছিল না। আপনাদের মতো হয়তো এত সক্রিয় আমরা ছিলাম না। আবার একইভাবে আপনাদের মতো এত কষ্ট আমরা করি নাই। আজকে আমার এই মঞ্চে যারা বসে আছে
আমার সামনে যারা বসে আছেন, আমার ডাইনে বামে সামনে যারা আছেন, খুব কমই পাওয়া যাবে যারা হয় জেল খেটেছেন, না হয় মিথ্যা মামলায় পালিয়ে বেরিয়েছেন, না হয় প্রতিপক্ষের দ্বারা কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছেন। অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, কেউ খুন হয়েছে, কেউ গুম হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছে। এত ত্যাগ আপনারা স্বীকার করেছেন, যে স্বপ্ন নিয়ে এই ত্যাগ আপনারা স্বীকার করেছেন, এই স্বপ্ন যদি পূরণ না হয়, যে গণতন্ত্রের জন্য আপনারা এত দীর্ঘ সময় জান বাজি রেখে লড়াই করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যদি না হয়, যে বৈষম্যের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই বৈষম্য যদি দূর না হয়, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের যুবক, এদেশের ছাত্র, এদেশের নারী, এদেশের সব শ্রেণী পেশার মানুষ যদি তাদের ন্যায্য সমস্যার সমাধান না পায়, তাহলে বৃথায় আমাদের এই জীবন দেওয়া, বৃথায় আমাদের এই কষ্ট, বৃথায় আমাদের এসব সমাবেশ। কিন্তু আমি জানি এর কোনোটাই বৃথা হবে না ইনশাআল্লাহ। আপনারাই পারবেন এটাকে সফল করতে, আপনারাই পারবেন যারা জীবন দিয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানে, যারা অনেক জীবন দিয়েছে, আহত হয়েছে ২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে, তাদের এই ঋণের পরিশোধ করা, এই ঋণ পরিশোধ করা আপনাদের পক্ষেই সম্ভব। শুধু আপনাদেরকে সচেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, সংগঠিত থাকতে হবে। মনে রাখতে হবে, বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই দেশে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার মাধ্যমে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম, ১৯৭৫ সালের জানুয়ারি মাসে আমাদের সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করা হয়েছিল। এই এখানে কে এরা? এদের বন্ধ করতে বলো। সেই একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আমরা একবার অর্জন করলাম, আবার হারিয়ে ফেললাম, আবার অর্জন করলাম। তারপরে শহীদ জিয়াউর রহমান নিহত হলেন। জাতীয় বা আন্তর্জাতিক চক্রান্তে তাকে জীবন দিতে হলো। তার ১ বছর যেতে না যেতেই বাংলাদেশে সামরিক স্বৈর শাসন কায়েম হলো। আবার আমরা গণতন্ত্র হারালাম। সেই হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের মা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর অবিরাম লড়াই করে আবার আমরা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছিলাম। কিন্তু তাও রক্ষা করা যায় নাই। তথাকথিত গণতন্ত্রের দাবিদার আওয়ামী লীগ বলে তাদের আন্দোলনের ফসল ১/১১ সরকার সেই গণতন্ত্রকে পুনরায় জবাই করেছে, জরুরি অবস্থা জারি করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আবার হারালাম আমরা গণতন্ত্র। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘস্থায়ী লড়াই আমাদেরকে করতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর থেকে
আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবিরাম লড়াই হয়েছে। গণতন্ত্রের জন্য সেই লড়াই ইতিহাসের প্রথমবারের মতো জনাব তারেক রহমানের নেতৃত্বে ডানপন্থী, বামপন্থী, মধ্য ডান, মধ্য বাম সবাইকে একখানে করা হয়েছে। আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে পতিত সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার মসনদকে টলায়মান করে ফেলেছিলাম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই তক্তাউস উল্টে গেছে, ফ্যাসিবাদে পলায়ন করেছে এবং বাংলাদেশ আবার একটা নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই সম্ভাবনাকেও নস্যাৎ করার নানা চক্রান্ত চলছে। একটু আগে আমার সহকর্মীরা বলছিলেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বাংলাদেশের মানুষ এক দফার দাবিতে আন্দোলন করেছে, ফ্যাসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই এক দফার একটা অংশ আদায় হয়েছে, আর একটা অংশ এখনো আদায় হয় নাই। ওটাই প্রথম কাজ, ওটাই প্রধান কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন আমরাই দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনে রত, যুগপৎ আন্দোলনে রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু ৩১ দফার বাইরে নতুন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন ৩১ দফার তার সবগুলি নিয়ে আছে প্রায়। কাজেই সংস্কার প্রয়োজন, নিঃসন্দেহে ক্রমে প্রয়োজন, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সংস্কার কমিশনের ঐকমত্য কমিশন যেটা হয়েছে তার প্রধান বলেছেন, পত্রিকায় এসেছে, আগামী 1 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন। আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? আমি বারবার বলেছি, যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন
কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের? কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব না, এটা উচিত হবে। জনগণ এই কারণে সময় দিতে রাজি না, আর সেজন্যই আমরা বলি যে এক দফার জন্য আমার হাজারো ভাই খুন হয়েছে, গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, জেল খেটেছে, পালিয়ে বেরিয়েছে, সম্পদহানির শিকার হয়েছে। সেই এক দফার অবশিষ্ট কাজ 1 নম্বর, সেটাই প্রথম করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই যে লড়াই, এই লড়াইয়েও ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যারা সামনের কাতারে ছিলেন, সেই তরুণ সমাজকে সামনের কাতারে থাকতে হবে। আমি কি আশা করতে পারি যে শহীদ জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, যারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী এই তরুণ সমাজ, আপনারা কি সেই লড়াইয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে রাজি আছেন? আপনারা 2 হাত তুলে বলুন, রাজি আছেন আপনারা? আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটার বাধা দেওয়ার, এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারো নেই, কখনো ছিল না, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ।